ওয়েলকাম ওয়েলকাম স্টুডেন্ট। তো যেখানে আমরা পড়ছিলাম সেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। চ্যাপ্টার নেক্সট যে টপিক সম্পর্কে আমরা ডিসকাস করব, যেটা সম্পর্কে আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ফাইটো হরমোন। তো এই ফাইটো হরমোন জিনিসটা কি, সেটা হচ্ছে ন্যাচারালি আমরা হরমোন সম্পর্কে আগেই জেনে এসেছি। হরমোন সম্পর্কে আমাদের অনেক কিছুই পড়তে হয়েছে। সেখানে প্রাণী হরমোন এবং উদ্ভিদ হরমোন দুই রকমেরই হরমোন হয়। তো মেনলি প্লান্ট রিলেটেড হরমোনগুলোকে বলা হয় ফাইটো হরমোন, মানে প্লান্টের হরমোনকে বলা হবে ফাইটো হরমোন। এখন হরমোন কী জিনিস আমরা সেটা তো জানি। হরমোন হচ্ছে একটা রাসায়নিক সমন্বয়ক, কেমিক্যাল মেসেঞ্জার। এটা আমরা সবাই জানি যে হরমোন একটা নির্দিষ্ট স্থান থেকে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি হয়। স্থান দূরবর্তী কোনো অঞ্চলে গিয়ে এই ফাংশন করার পরে হরমোন ডিস্ট্রয় হয়ে যায়। অনেক সময় হরমোন কোষের ভিতরে প্রবেশ করে তার যে কাজ সেটা সে নিজে করতে পারে। অনেক সময় অনেক হরমোন কোষের মধ্যে প্রবেশ করতে পারে না। সে কি করে, একটা সেকেন্ড মেসেঞ্জার, একটা গৌণ বার্তাবাহকে তার কাজ সম্পর্কে বুঝিয়ে দিয়ে বাকি কাজটা সেই সেকেন্ড মেসেঞ্জার দ্বারা সম্পন্ন করে। এই সেমভাবে ফাংশন উদ্ভিদের ক্ষেত্রেও হরমোন করে। তো তাহলে উদ্ভিদ হরমোনকেই ফাইটো হরমোন বলা হয়, যেটা হচ্ছে কোনো স্থান বা সজীব কোষ থেকে নির্গত হয়ে উৎপত্তি স্থল বা দূরবর্তী অঞ্চলে গিয়ে তার নির্দিষ্ট কার্যকারিতা করার পরে ধ্বংস হয়। তো এই ফাইটো হরমোনকে বা উদ্ভিদ হরমোনকে এর কেমিক্যাল নেচার অনুযায়ী দুটো টাইপে ক্লাসিফাই করা যেতে পারে। কি না, একটা হচ্ছে নাইট্রোজেনাস আর একটা হচ্ছে নন নাইট্রোজেনাস। এখন আমরা সবাই জানি অক্সিন, কাইনিন, কাইনিন মানে সাইটোকাইনিন, এগুলোতে কিন্তু এগুলোর কেমিক্যাল স্ট্রাকচারে কিন্তু নাইট্রোজেনের উপস্থিতি আবশ্যিক। তাই জন্য এরা হচ্ছে নাইট্রোজেনাস হরমোন। নন নাইট্রোজেনাস হরমোন কারা আছে, এরকম আছে জিব্রেলিন বা জিব্রেলিক অ্যাসিড বলা হয়, যেরকম অ্যাবসেসিক অ্যাসিড, যেরকম ইথিলিন। এই ধরনের ফাইটো হরমোনগুলো কিন্তু নন নাইট্রোজেনাস। এবারে উদ্ভিদ দেহে ফাইটো হরমোনগুলোর কিভাবে উৎপত্তি ঘটে তার উপরে ডিপেন্ড করে এই ফাইটো হরমোনগুলোকেই তার নেচারের উপরে ডিপেন্ড করে তিনটে টাইপে ক্লাসিফাইড করা হয়েছে। কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক হরমোন বা ন্যাচারাল ফাইটো হরমোন, যেটা উদ্ভিদ দেহে ন্যাচারালি তৈরি হয়, মানে উদ্ভিদ নিজেরাই এর সিনথেসিস করতে পারে। যেরকম হচ্ছে অক্সিন হরমোনের মধ্যে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। কি তাহলে প্রাকৃতিক হরমোনের একটা এক্সাম্পল হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। প্রাকৃতিক হরমোন কি? এই যে কাজটা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড করে, ঠিক এই সেম কেমিক্যাল স্ট্রাকচার ল্যাবরেটরিতে প্রস্তুত করে যখন আমরা উদ্ভিদে অ্যাপ্লাই করব, দেখা যাচ্ছে হুবহু সেম ফাংশন করছে, অথচ কিন্তু
এটা প্রাকৃতিকভাবে তৈরি নয়, কৃত্রিমভাবে প্রস্তুত। তাই একে আর্টিফিশিয়াল ফাইটোহরমোন বলা হয় বা কৃত্রিম হরমোন বলা হয়, যার এক্সাম্পল হচ্ছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, যেটা কিন্তু অক্সিনের একটা কৃত্রিম ফর্ম। ল্যাবরেটরিতে প্রস্তুত করে আমরা উদ্ভিদের উপরে স্প্রে করে বা অ্যাপ্লাই করে যে কাজটা অক্সিন করতো উদ্ভিদের দেহে, সেই কাজটাই আমরা করিয়ে নিতে পারি। এছাড়াও কিছু হাইপোথেটিক্যাল হরমোন রয়েছে বা প্রকল্পিত হরমোন রয়েছে, তাদেরকে বলা হয় এই প্রকল্পিত হরমোন। বলছে কিছু হরমোনের সদৃশ্য পদার্থের বা কিছু হরমোনই ধরলাম, তাদের উপস্থিতি সম্পর্কে বা গঠন সম্পর্কে সঠিকভাবে তেমন কিছু জানা যায়নি, কিন্তু এদের কার্যকারিতা উদ্ভিদ দেহে খুবই স্পষ্ট। তাহলে হাইপোথেটিক্যাল হরমোন বা প্রকল্পিত হরমোন কাদেরকে বলা হয়? যার যে সমস্ত হরমোনগুলোর উদ্ভিদ দেহে ক্রিয়া প্রত্যক্ষ করা যায়, মানে এরা যে কাজ করে, মানে উদ্ভিদ দেহে যে ফাংশন করছে সেটা খুবই স্পষ্ট। মানে এটা ফাংশন উদ্ভিদ দেহে দেখলেই বোঝা যাচ্ছে যারা কার্যকারিতা করছে, কিন্তু এর গঠন যে কিরকম আর এর আদৌ উপস্থিতি সেই সম্পর্কে কিছু আবিষ্কার হয়নি, সেই সম্পর্কে কিছু জানা যায়নি। এরকম ধরনের হরমোনগুলোকে বলা হবে প্রকল্পিত হরমোন, যেরকম হচ্ছে ফ্লোরিজেন, ভার্নালিন, ফ্লোরিজেন, ভার্নালিন, এই সমস্ত পদার্থগুলোর কার্যকারিতা সম্পর্কে স্পষ্ট ধারণা আছে, কিন্তু এদের গঠন বা উপস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। তাহলে ফাইটো হরমোনকে আমি যে উপায়ে ক্লাসিফাই করলাম বা ক্লাসিফিকেশন এর যেটা আছে সেগুলো সম্পর্কে শর্ট কোশ্চেন আসে, সেখানে বললাম একটা নাইট্রোজেনাস, নন নাইট্রোজেনাস, দুই টাইপের ফাইটো হরমোন হয়। এটা কিসের উপর ডিপেন্ড করে? কেমিক্যাল নেচারের উপর ডিপেন্ড করে। অক্সিন, কাইনিন বা সাইটোকাইনিন এগুলো হচ্ছে সব নাইট্রোজেনাস হরমোন। জিব্রেলিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন এগুলো হচ্ছে কিন্তু নন নাইট্রোজেনাস হরমোন। এছাড়াও প্রাকৃতিক হরমোন হয় যেগুলো উদ্ভিদ নিজেই প্রস্তুত করতে পারে, হয়ে উদ্ভিদে ফাংশন করে। তাছাড়া ল্যাবরেটরিতে প্রস্তুত করেও আমরা ফাইটো হরমোন অ্যাপ্লাই করতে পারি, যাদেরকে কৃত্রিম হরমোন বা আর্টিফিশিয়াল হরমোন বলা হয়। আর হচ্ছে প্রকল্পিত হরমোন বা হাইপোথেটিক্যাল হরমোন, যেগুলোর মধ্যে ফ্লোরিজেন, ভার্নালিন হয়, যেগুলোর কার্যকারিতা সম্পর্কে জানা গেছে উদ্ভিদে, কিন্তু এর গঠন সম্পর্কে ডিসক্রাইব হয়নি। তো এই ফাইটো হরমোনগুলোর ভেতর থেকে তোমাদেরকে প্রথমেই যেটা বলে দেওয়ার, যে প্রত্যেকটা মানে যে কটা সিলেবাসে আছে প্রত্যেকটা হরমোন সম্পর্কেই তাদের ছোট্ট করে ইন্ট্রোডাকশন জানতে হবে, যেগুলো থেকে শর্ট কোশ্চেন আসে, এবং প্রত্যেকটা হরমোনেরই মেনলি 6টা থেকে 7টা প্রধান উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজ মুখস্থ করতে হবে। এখানে কিন্তু ডিরেক্টলি কোশ্চেন আসবে যে অ্যাবসিসিক অ্যাসিডের উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজ লেখো, নাহলে অক্সিন হরমোনের কাজ লেখো। তো এরকমভাবে প্রত্যেকটা হরমোনের ক্ষেত্রেই তোমরা কিন্তু উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজ পয়েন্ট ওয়াইজ 6টা থেকে 7টা করে মুখস্থ করে রেখো, তাহলেই হয়ে যাবে। তো প্রথমেই যে ফাইটো হরমোন সম্পর্কে আমাদের পড়তে হবে সেটা হচ্ছে অক্সিন হরমোন। আমরা আগে শুনেছি যে অক্সিন হরমোন যেটা কিন্তু উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, এটা মেনলি উদ্ভিদের ভাজক কলায়, মানে অগ্রস্থ ভাজক কলা, যেখান থেকে বিটপ তৈরি হয়। তো এই অগ্রস্থ মুকুল বা উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে এই অক্সিন হরমোন কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হয়। আরও একটা জিনিস বলে রাখি, অ্যামাইনো অ্যাসিড বলে একটা টপিক যদি আমি স্কুলে আমাদের ক্লাস চলতো, তাহলে কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড টপিক দিয়ে কিন্তু প্রথমে আমি শুরু করতাম। অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো সম্পর্কে আমাদের জানতে হতো, যেগুলো ফ্যাটি অ্যাসিড। তো
তো সেখানে তোমরা হয়তো জেনে থাকবে যে আমাদের দেহে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের গঠনগত কার্যগত একক। প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিডের একক দিয়ে। তো সারা দেহে অনেক প্রকারের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, মেনলি 20 টাইপসের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, যেখানে ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, এরকম করে 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড দেহে পাওয়া যায়। তার মধ্যে এক প্রকারের অ্যামাইনো অ্যাসিড আছে ট্রিপ্টোফ্যান। সেই ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে কিন্তু উদ্ভিদের বর্ধনশীল কোষে অক্সিন হরমোন তৈরি হয়। তাহলে কি বললাম, ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন হরমোন তৈরি হয় উদ্ভিদে। তো সেই অক্সিন হরমোনের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে উদ্ভিদ নিজে থেকেই প্রাকৃতিকভাবে অক্সিন হরমোন তৈরি করতে পারে, সেরকম হচ্ছে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, IAA, এরপরে প্রাকৃতিক অক্সিন হরমোন। কৃত্রিম অক্সিন হরমোন কি বলেছিলাম? কৃত্রিম অক্সিন হরমোনের নাম বলেছিলাম হচ্ছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে ন্যাচারাল, এটা আর্টিফিশিয়াল। আর একটা আছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল 3 বিউটারিক অ্যাসিড। এটা কিন্তু ন্যাচারালও হয়, আর্টিফিশিয়ালের ক্ষেত্রেও প্রস্তুত করা যায়। আর্টিফিশিয়াল মানে যেটা ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়, এবং উদ্ভিদ দেহেও যদি আমরা এর প্রয়োগ করি তাহলে কিন্তু প্রাকৃতিক হরমোনের ন্যায় সেম কাজ করবে। তাহলে কি বললাম, ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন হরমোন তৈরি হয়। ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা প্রাকৃতিক অক্সিন হরমোন, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা কৃত্রিম অক্সিন হরমোন, আর ইন্ডোল 3 বিউটারিক অ্যাসিড হচ্ছে প্রাকৃতিক বা কৃত্রিম, উভয় প্রকারেরই পাওয়া যায় ইন্ডোল 3 বিউটারিক অ্যাসিড। এবার আসি ফাংশন, উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজ। প্রথমেই বলি যে অক্সিন হরমোন উদ্ভিদ দেহে বিভিন্ন প্রকারের কাজ করে। অক্সিন হরমোন উদ্ভিদ দেহে বিভিন্ন প্রকারের কাজ করে। একটা হচ্ছে অগ্রস্ত প্রকটতা। কি অগ্রস্ত প্রকটতা? তার আগে বলি, উদ্ভিদের অগ্রমুকুল এবং কাক্ষিক মুকুল রূপে 2 রকমের মুকুল কিন্তু উদ্ভিদ দেহে বৃদ্ধি পায়। অগ্রমুকুল মানে যেটা উদ্ভিদের প্রধান মুকুল, যেটা সরাসরি সোজাসুজি উপরের দিকে ওঠে এবং তার পাশ থেকে যে ফড়কিগুলো ছাড়ে, যে ছোট্ট ছোট্ট উদ্ভিদের কাণ্ডের অংশগুলো নির্গত হয়, তাকে বলা হয় কিন্তু কাক্ষিক মুকুল, যেগুলো পর্বমধ্য থেকে উৎপত্তি ঘটে। তো যে কোনো উদ্ভিদের কাণ্ডের উপরের দিকে যে মুকুল বৃদ্ধি পায় সেটা হচ্ছে কিন্তু অগ্রমুকুল, এবং পর্বমধ্য থেকে পাশের দিকে যেগুলো বৃদ্ধি পায় সেগুলো কাক্ষিক মুকুল। অক্সিন হরমোন কিন্তু এই অগ্রমুকুলের বৃদ্ধিকে প্রভাবিত করে, এর বৃদ্ধি হতে সাহায্য করে এবং পাশাপাশি কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে রোধ করে। তাহলে আমি আগেই বললাম যে এই অক্সিন হরমোন অগ্রমুকুলে সিনথেসিসটা বেশি হয়, মানে এই অগ্রমুকুলে অক্সিন হরমোনের উৎপত্তিটা বেশি করে, সেই জন্যে গাছটা সোজাসুজি উপরের দিকে বৃদ্ধি পেতে সাহায্য করে। পাশাপাশি তখন কাক্ষিক মুকুলগুলোকে বৃদ্ধি ব্যাহত করে, কাক্ষিক মুকুল খুব একটা বেশি হতে দেয় না। এবারে যদি আমি কাঁচি দিয়ে একটা অগ্রস্ত মুকুলকে কেটে দিই, আমরা সবাই জানি গোলাপ গাছের ক্ষেত্রে যদি পার্টিকুলারলি ঠিক শীতের আগে আমরা যদি অগ্রস্ত মুকুল কেটে দিই, বিভিন্ন গাছের ক্ষেত্রে, জবা ফুল গাছের ক্ষেত্রে, আম গাছের ক্ষেত্রে অগ্রস্ত মুকুল কেটে দিলে দেখব যে এরকম ছোট্ট ছোট্ট কাক্ষিক মুকুল প্রচুর পরিমাণে উৎপত্তি ঘটে। মানে যে জায়গাটায় আমরা অগ্রস্ত মুকুল কেটে দেবো তার ঠিক নিচে দিয়ে চারপাশ দিয়ে প্রচুর পরিমাণে কাক্ষিক মুকুল তৈরি হয়, অনেকগুলো শাখা পোশাখা তৈরি হবে। এর কারণ হচ্ছে একটাই, যে অগ্রমুকুল যতক্ষণ ছিল সেখানে অক্সিন হরমোন তৈরি হয়ে কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে বাধাপ্রাপ্ত করছিল। যখনই আমরা অগ্রস্ত মুকুল কেটে দিচ্ছি সেখানে আর অক্সিন হরমোন তৈরি হতে পারছে না,
তার জন্যে কিন্তু সেখান থেকে কাক্ষিক মুকুলগুলোর বৃদ্ধি তখন দ্রুততার সাথে হচ্ছে। তাহলে এটা 1 নম্বর ফাংশন। 2 নম্বর ফাংশন হচ্ছে আলোক অনুবর্তী চলনে সাহায্য করে। আলোক অনুবর্তী চলনে সাহায্য করে, ফটোটপিক চলনে সাহায্য করে। এখন আমরা সবাই জানি যে একটা গাছ যদি আমরা অন্ধকার জায়গায় রাখি, তাহলে যেদিক থেকে সে আলো পাবে, গাছটা কিন্তু ধীরে ধীরে সেই দিকে বাঁক নেবে, সেদিকে কিন্তু বেঁকে যাবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে দেখা গেছে যে একটা গাছের ক্ষেত্রে যেদিকে আলো রয়েছে, যেদিকে আলোর উৎস, তার বিপরীত দিকের কোষগুলোতে অক্সিন হরমোন সিনথেসিসের পরিমাণ বেড়ে যাবে। তার ফলে গাছটা কিন্তু আলোর দিকে বেঁকে যাবে। তাহলে কি বললাম? ধরো একটা ঘরের ভিতরে আমি গাছ রাখলাম, তো যেদিকে জানলা আছে গাছের, সেই জানলার বিপরীত দিকের কোষগুলোতে অক্সিন হরমোনের পরিমাণ বাড়তে শুরু করবে। তার ফলে ওই জায়গার কোষগুলো দ্রুত বিভাজিত হবে এবং বৃদ্ধি হবে। তো যদি আলোর বিপরীত দিকের কোষগুলোতে দ্রুত বৃদ্ধি এবং বিভাজিত হয়, তাহলে কিন্তু গাছের বাঁকটা আলোর দিকে হবে। এরকমভাবে আলোক অনুবর্তী চলনেও সাহায্য করে অক্সিন হরমোন। পরে যে ফাংশনে সাহায্য করে সেটা হচ্ছে আগাছা দমনে সাহায্য করে। আগাছা দমনে কিন্তু অক্সিন হরমোনের ভূমিকা আছে। আমরা অনেক সময় দেখি যে আমরা বিভিন্ন হার্বিসাইড তেল আমরা মাঠে স্প্রে করে দিই, তার ফলে যত গাছপালা থাকে সবগুলো কিন্তু সেগুলো মারা যায়। দেখি না আমরা গাছপালা ধ্বংসকারী এরকম তেল বাজার থেকে কিনে নিয়ে এসে জলের সাথে মিশিয়ে বা নুনের সাথে মিশিয়ে আমরা স্প্রে করে দিই, তার ফলে যেসব বন বাঁধা থাকে সেগুলো সব মারা যায়। এটা বলে রাখি, সেই যে হার্বিসাইড, এগুলোকে বলা হচ্ছে হার্বিসাইড বা ঘাস মারা তেল যেটাকে বলা হয়, সেইগুলো কিন্তু বিষাক্ত, এগুলো কিন্তু ক্ষয় হয় না। সেগুলো ওইভাবেই ওই জমিতে থাকে, যেরকমভাবে এটি গাছের ক্ষতি করে, সেরকম যদি এই জিনিসটা অতিরিক্ত পরিমাণে মানুষের দেহে প্রবেশ করে, সেখানেও কিন্তু সেম ক্ষতি করবে। কারণ গাছ এবং মানুষের কোষের কিন্তু পার্থক্য খুব বেশি নয়। কিন্তু এই অক্সিন হরমোন হচ্ছে একটা ন্যাচারাল আগাছা দমন হিসেবে, প্রাকৃতিক আগাছা দমন হিসেবে আমরা ব্যবহার করতে পারি, যেটা কিন্তু একটুও ক্ষতিকারক নয়। যেরকম এক্সাম্পল আছে 2,4-D, যেরকম আছে 2,4,5-T, একটা আগাছা নাশক, যেগুলো অক্সিন হরমোন স্প্রে করে দিলে সেখানে দ্বিবীজপত্রী গাছগুলোকে বাঁচিয়ে একবীজপত্রী গাছগুলোকে মেরে দেবে। তার ফলে সেই জমিতে যে গাছগুলোর, ধরো আমি একটা ফসল চাষ করলাম, মটর দানা চাষ করলাম দ্বিবীজপত্রী, বাট সেখানে প্রচুর পরিমাণে ঘাস এবং ছোটো ছোটো গাছপালা জন্মেছে, সেইগুলো স্প্রে করে মরবে, কিন্তু মটর গাছ মরবে না। কিন্তু সেটা কিন্তু প্রাকৃতিকভাবে ক্ষতিকারকও নয়, মানে পরিবেশ দূষক নয়। তো এরকম 2,4-D, 2,4,5-T এইগুলো অক্সিন হরমোন আগাছা দমন কার্যে ব্যবহার করা হয়। 4 নম্বর হচ্ছে পার্থেনোকার্পিতে সাহায্য করা। পার্থেনোকার্পিতে সাহায্য করায়। পার্থেনোকার্পি কি? পার্থেনোকার্পি মানে হচ্ছে, আমরা যখন ক্লাস 12 উঠবো সেখানে আমরা হিউম্যান এবং প্লান্ট দুটোরই রিপ্রোডাকশন সম্পর্কে ডিটেলসে জানবো। যাবতীয় কিছু রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, রিপ্রোডাক্টিভ প্রসিডিওর, রিপ্রোডাক্টিভ নলেজ সম্পর্কে ডিটেলস আছে। তো সেখানে উদ্ভিদের রিপ্রোডাকশনে গিয়ে পড়বো যে একটা উদ্ভিদের গর্ভাশয় চক্রটা আস্তে আস্তে ফলে রূপান্তরিত হয়ে যায় এবং তার ভিতরে থাকা ভ্রূণপোষক কলাটা বীজে রূপান্তরিত হয়ে যায়। তো এই গর্ভাশয় চক্র যখন এতে পুংকেশর চক্র এসে পড়ে এবং
উদ্ভিদের ডিম্বকের ভিতরে ফার্টিলাইজেশন ঘটে, তারপরে গিয়ে গর্ভাশয় চক্রটা আস্তে আস্তে ফলে রূপান্তরিত হয়ে যায়। তো এখন একটা কৃষক যে মাঠে চাষ করেছে, সেই গাছে ফুল হলো এবং ফুলে পুংকেশর চক্র পড়বে, তারপরে গিয়ে যদি ফল তৈরি করতে হয় তার ক্ষেত্রে অনেক লং প্রসিডিওর, লম্বা টাইম, এবং বেশিরভাগ ফুলই সেখানে নষ্ট হবে, কারণ সব ফুলে পুংকেশর চক্র পড়বে না, ফলে নিষেক ঘটবে না, তার ফলে ফলও তৈরি হবে না। তো সেখানে আমরা কি করতে পারি, সেখানে এই IAA বা NAA এই ধরনের অক্সিন হরমোনগুলো স্প্রে করে দিয়ে ওই গর্ভাশয় চক্রগুলোকে নিষেক ছাড়াই ফলে রূপান্তরিত করে দিতে পারে। ফল তৈরি হবে, কিন্তু তার ভিতরে কোনো বীজ থাকবে না, কারণ সেখানে কোনো নিষেক ঘটেনি, ফার্টিলাইজেশন ঘটেনি। তাহলে এরকম বীজবিহীন ফল তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকার্পি, যেটাতে সাহায্য করে এই অক্সিন হরমোন। তাহলে এটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ ফাংশন অক্সিন হরমোনের। এছাড়াও আরও কিছু জায়গায় অক্সিন হরমোনের কাজ আছে। যেরকম ফুল ও ফল উৎপাদনে অক্সিন হরমোনের ভূমিকা আছে, যেরকম কলম তৈরির ক্ষেত্রে সেখানে জোড় কলমের যে জায়গায় জোড় কলম করা হয় সেই অংশে মূল উৎপাদন করতে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড অক্সিন হরমোন স্প্রে করা হয়। ফুল ও ফল তৈরি হতে অক্সিন হরমোনের ভূমিকা আছে, মূল উৎপাদনের ক্ষেত্রে অক্সিন হরমোনের ভূমিকা আছে। তাছাড়া বীজের অঙ্কুরোদ্গম হতে অক্সিন হরমোনের ভূমিকা আছে। বীজের অঙ্কুরোদ্গম হতে অক্সিন হরমোনের ভূমিকা আছে। তো এরকমভাবে অক্সিন হরমোন সম্পর্কে ইন্ট্রোডাকশনটা পড়ে এবং যে ফাংশনগুলো আমি বললাম সেগুলো বই থেকে পয়েন্ট ওয়াইজ প্রথমে কী করতে হবে, এরকম পয়েন্ট লিখতে হবে এবং তার সম্পর্কে সেই জিনিসটা কি 2 লাইন লিখতে হবে। এটারও পয়েন্ট লিখতে হবে, তার সম্পর্কে জিনিসটা কি, আলোকনুবর্তী চলনকে লিখতে হবে, আগাছা দমন কীভাবে হয়, পার্থেনোকার্পি কীরকম হয়, এরকম করে 6টা থেকে 7টা পয়েন্ট হরমোনের ক্ষেত্রে মুখস্থ করতে হবে। ওকে।